আসসালামু আলাইকুম। তোমাদের সাথে আমি রয়েছি কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর হিসেবে আনিকা তাহসিন মিম। সবাই কেমন আছো? সবাই একটু দ্রুত লাইভটা জয়েন করে যাও, আর যারা লাইভ জয়েন করছো তারা একটু শেয়ার করে কাইন্ডলি বাকিদের জয়েন করতে হেল্প করো। আচ্ছা, আমাদের আজকের পড়ার টপিক হচ্ছে গুণগত রসায়ন, যেটা আমাদের ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার। আচ্ছা, যেহেতু আমাদের এখনকার বাকি যে চ্যাপ্টারগুলো রয়েছে মোটামুটি সবগুলো চ্যাপ্টারে বেশ বড়, আমরা এই সেকেন্ড চ্যাপ্টারকে মোটামুটি 4টা সেগমেন্ট আমরা ভাগ করে নিয়েছি। তো আজকে আমরা প্রথম ভাগের পড়াগুলো নিয়ে পড়াশোনা করব, যেখানে আমাদের রয়েছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, রাদারফোর্ড এবং বোরের পরমাণু মডেলের তুলনা এবং এই সম্পর্কিত পড়াগুলো আমরা আজকের ক্লাসে নেক্সট 30 থেকে 40 মিনিট পড়াশোনা করব। আচ্ছা আচ্ছা আমরা শুরুতে একটু সময় নিচ্ছি, সবাই একটু জয়েন করো জলদি। আচ্ছা, যারা জয়েন করেছো আমাকে একটু কাইন্ডলি জানাও তো, আমাকে ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা বা আমার ভয়েস ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা, একটু কাইন্ডলি আমাকে জানাও। একটু দেখে আমাকে কাইন্ডলি জানাও যে আমার ভয়েস ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা বা বোর্ডের লেখা ঠিকভাবে তোমরা দেখতে পাচ্ছ কিনা, একটু কাইন্ডলি জানিয়ে দাও। শুরু। আচ্ছা, আমরা কি শুরু করে দেব? একটু জানাও আমাকে। আচ্ছা জি সানু, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমরা বাকিরা একটু কাইন্ডলি আমাকে জানাও তো ঠিকভাবে শোনা বা দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, আমরা আজকে প্রথম পড়াশোনা করব আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা নিয়ে। রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, প্রথমেই আমাদের জানতে হবে যে আলফা কণা বিষয়টা কি বা কোন জিনিসটাকে আমরা আলফা কণা বলছি। সেটা আমরা যদি লিখি যে হিলিয়াম আমরা কিভাবে লিখি? হিলিয়াম থেকে যখন আমরা দুটো প্রোটন সরিয়ে নেব তখন যা অবশিষ্ট থাকবে তাকেই আমরা বলবো আলফা কণা। তাহলে বিষয়টা কি হলো যে দ্বিধনাত্মক হিলিয়ামকেই আমরা বলছি আলফা কণা। কি হলো যে দ্বিধনাত্মক যে হিলিয়ামটা আমাদের, সেই দ্বিধনাত্মক হিলিয়ামকে আমরা বলবো আলফা কণা। আচ্ছা, এই আলফা কণা পরীক্ষা করার জন্য আমাদের বেশ কিছু উপকরণ প্রয়োজন। কি কি উপকরণ লাগবে একটু দেখি। প্রথমত আমাদের পরীক্ষাটা করতে গেলে অবশ্যই, যেহেতু আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, প্রথমেই আমাদের প্রয়োজন হবে আলফা কণা। কি প্রয়োজন? প্রথমেই আলফা কণা। আচ্ছা, তারপর আমাদের প্রয়োজন হবে পাতলা সোনার পাত। কি প্রয়োজন আমাদের? পাতলা সোনার পাত, যার পুরুত্ব কত হবে? যার পুরুত্ব হবে 0.0004 সেন্টিমিটার। পুরুত্ব কত হবে? আমরা যে পাতলা সোনার পাতটা নিব সেটার পুরুত্ব হবে 0.0004 সেন্টিমিটার।
আচ্ছা, আর কি প্রয়োজন? আর প্রয়োজন হচ্ছে আমাদের জিঙ্ক সালফাইডের পর্দা। কি প্রয়োজন? জিঙ্ক সালফাইডের পর্দা। তাহলে আমাদের কয়টা উপকরণ লাগছে? এই পরীক্ষাটা করতে আমাদের প্রয়োজন হচ্ছে 3টা উপকরণ। কি কি? সেগুলো হচ্ছে আলফা কণা, পাতলা সোনার পাত যার পুরুত্ব হবে 0.0004 সেন্টিমিটার, এবং আমাদের প্রয়োজন জিঙ্ক সালফাইডের পর্দা। এই পর্দাটাতে মূলত আমরা যখন আলফা কণা ছুড়ে দেব তখন এক ধরনের প্রতিপ্রভা সৃষ্টি করবে বা আলোকচ্ছটা সৃষ্টি করবে, সেই জন্য আমাদের এই পর্দাটার প্রয়োজন। আচ্ছা, এখন দেখা যাক যে পরীক্ষাটা কিভাবে করা যায়। আচ্ছা, আমরা যদি একটু আঁকার চেষ্টা করি যে এই হলো আমাদের জিঙ্ক সালফাইডের পর্দা, যার মাঝে আমরা রাখলাম পাতলা সোনার পাত। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই বরাবর কিছু আলফা কণা ছুড়ে দেব বা নিক্ষেপ করব। তাহলে কি হবে? যেটা হবে যে বেশিরভাগ আলফা কণা পাশ কাটিয়ে বা সোনার পাত ভেদ করে সোজাসুজি চলে যাবে। কিছু আলফা কণা সোনার পাত ভেদ করে কিছুটা বেঁকে যাবে, কিছুটা বেঁকে যাবে। খুব কম সংখ্যক আলফা কণা সোনার পাতে ভেদ করে বেঁকে ফিরে আসবে। মানে হলো আমরা যখন আলফা কণাগুলো নিক্ষেপ করব তখন আমরা যদি পর্যবেক্ষণ করি আমরা কয় ধরনের আলোকরশ্মি দেখতে পাবো। যদি একটু দেখি যে পর্যবেক্ষণের ক্ষেত্রে আমরা পাবো মূলত একটা যেটা সোজাসুজি আমাদের চলে যাচ্ছে, আরেক ধরনের আলফা কণা যেটা খানিকটা বেঁকে যাচ্ছে, এবং খুব কম সংখ্যক আলফা কণা আমরা পাবো যে সম্পূর্ণরূপে বেঁকে ফিরে আসছে, যেটাকে আমরা বলে থাকি 20,000-এ মাত্র একটি আলফা কণা এরকম ভাবে সম্পূর্ণ বেঁকে ফিরে আসবে। এই হলো আমাদের পর্যবেক্ষণ, যে কিছু আলফা কণা সোজাসুজি চলে যাবে, সোজাসুজি চলে গিয়ে এখানে আলোকপ্রভা সৃষ্টি করবে বা আলোকচ্ছটা সৃষ্টি করবে, কিছু বেঁকে যাবে, এবং খুবই অল্প সংখ্যক অর্থাৎ 20,000-এ একটি আলফা কণা যে সম্পূর্ণভাবে বেঁকে ফিরে আসবে। এই হলো আমাদের পর্যবেক্ষণ। আচ্ছা, এই পর্যবেক্ষণ থেকে রাদারফোর্ড বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করে। আচ্ছা, কি কি সিদ্ধান্ত গ্রহণ করে দেখি আমরা। সিদ্ধান্ত, আমরা সাইড একটু ছোট করে এঁকে নেই যাতে আমাদের বোঝায় সুবিধা হয়। আচ্ছা, প্রথম সিদ্ধান্ত যেটি রাদারফোর্ড গ্রহণ করে সেটি হচ্ছে পরমাণুর অধিকাংশ স্থান হচ্ছে ফাঁকা। এই সিদ্ধান্তটা নেওয়ার কারণ হচ্ছে যখন আমরা আলফা কণাগুলো পাস করাচ্ছি তখন দেখো খুব স্বাভাবিকভাবেই সোজাসুজি তারা চলে যাচ্ছে, ফাঁকা বিধায় তারা এত ইজিলি পাস করতে পারছে। তাই রাদারফোর্ড ধরে নেন যে পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা। আচ্ছা, এখন দেখো 2 নাম্বার সিদ্ধান্ত যিনি গ্রহণ করেছেন সেটা হচ্ছে যে
এই পরমাণুর মধ্যবর্তী একটা বস্তু রয়েছে যেটা অনেক ভারী এবং সেটি ধনাত্মক চার্জ বিশিষ্ট। আচ্ছা, কেন ধনাত্মক চার্জ বিশিষ্ট? ধনাত্মক চার্জ বিশিষ্ট এই কারণে আমরা জানি যে আলফা কণা হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট কণা। এখন দেখো, আমরা যে পেয়েছিলাম যে একটি কণা সম্পূর্ণভাবে বেঁকে ফিরে আসে, মানে কি? মানে হচ্ছে বিকর্ষণ হচ্ছে, এবং আমরা জানি যে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। কি করে? সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। যেমন সেটা যদি ধরো প্লাস প্লাস হলো, তাহলেও সে পরস্পরকে বিকর্ষণ করবে, বা ধরো সেটা যদি মাইনাস মাইনাস হয়, সেক্ষেত্রেও হচ্ছে পরস্পরকে বিকর্ষণ করবে। আচ্ছা, এক্ষেত্রে যেহেতু আমরা দেখলাম যে আমরা যেটা পাস করছি সেটা হচ্ছে ধনাত্মক চার্জ যুক্ত এবং বেঁকে ফিরে আসছে, অর্থাৎ বিকর্ষণ হচ্ছে, তার মানে হচ্ছে মধ্যবর্তী স্থানে ভারী কিছু রয়েছে যার সাথে সংঘর্ষ হচ্ছে এবং সে ফিরে আসছে, এবং সেটি ধনাত্মক চার্জ বিশিষ্ট। অর্থাৎ মধ্যবর্তী বস্তুটি ভারী এবং তা ধনাত্মক চার্জ বিশিষ্ট। এই ধনাত্মক চার্জ বিশিষ্ট ভারী বস্তু বা ব্যাপারটিকে তিনি একটি নামকরণ করেন, অর্থাৎ রাদারফোর্ড এর নামকরণ করেন নিউক্লিয়াস। এখান থেকে মূলত আমরা এই নিউক্লিয়াসের ধারণাটি পাই, এবং যার কারণে মূলত আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা বা রাদারফোর্ডের পরমাণু মডেলটি এত বেশি ইম্পর্টেন্সটা কি তাহলে? যে এর থেকে আমাদের নিউক্লিয়াসের আবিষ্কার ঘটে, অর্থাৎ নিউক্লিয়াস আবিষ্কার হয় এই পরীক্ষার মাধ্যমে। আচ্ছা, তার পরবর্তী সিদ্ধান্ত তিনি গ্রহণ করেন যে ইলেকট্রনের ভর, আমরা যেহেতু জানি যে ইলেকট্রনের ভর একেবারে নগণ্য, তাই এটি হচ্ছে আশেপাশের জায়গাগুলোতে অবস্থানরত রয়েছে এবং নিউক্লিয়াসে পরমাণুর সমস্ত ভর কেন্দ্রীভূত রয়েছে। যেহেতু ইলেকট্রনের ভর অতি নগণ্য এবং উনি ধরেই নিয়েছেন যে এখানে যে মাঝখানে একটি ভারী বস্তু বা পদার্থ রয়েছে কেন্দ্রীভূত, সেহেতু উনি বলছেন যে ইলেকট্রন যেহেতু ভর অতি নগণ্য, তাই ইলেকট্রনটি এদিকে অবস্থানরত রয়েছে বা আবর্তনরত রয়েছে, এবং মাঝখানে মূলত পরমাণুর মোট প্রায় সম্পূর্ণ ভরটি রয়েছে। তাহলে আমরা কি লিখব? যে ইলেকট্রনের ভর নগণ্য হওয়ায় ইলেকট্রন চারপাশে অবস্থানরত এবং নিউক্লিয়াসে পরমাণুর মোট ভরের পরমাণুর প্রায় সমস্ত ভর যেটিকে রাদারফোর্ড পার্সেন্টেজ হিসেবে দিয়েছিলেন 99.97%, সমস্ত ভর কেন্দ্রীভূত। কি বললাম আমরা? যে পরমাণুর অধিকাংশ স্থান হচ্ছে ফাঁকা, মধ্যবর্তী বস্তুটি ভারী এবং তা ধনাত্মক চার্জ বিশিষ্ট। আমরা কিভাবে বুঝেছিলাম? যেহেতু আলফা কণা আমাদের ধনাত্মক চার্জ বিশিষ্ট কণা এবং এটি বিকর্ষণ হয়ে ফিরে আসছে, সেহেতু আমরা খুব স্বাভাবিকভাবে বুঝতে পারি যে মাঝখানে যে বস্তুটি রয়েছে সেখানে ধনাত্মক চার্জ রয়েছে, যার কারণে আলফা কণার বিকর্ষণ ঘটছে। তাহলে সেখান থেকে আমরা ধরলাম যে হচ্ছে রাদারফোর্ড বুঝতে পেরেছেন ধনাত্মক চার্জ বিশিষ্ট। তারপর তিনি বলেন যে ইলেকট্রনের ভর অতি নগণ্য হয়, ইলেকট্রন রয়েছে চারপাশে অবস্থানরত এবং নিউক্লিয়াসে পরমাণুর প্রায় সমস্ত ভর, যার পার্সেন্টেজ হচ্ছে 99.97%, এই সমস্ত ভরটুকুই কেন্দ্রীভূত রয়েছে এখানে। আচ্ছা, তারপর
উনি এই যে আলফা কণার গতিপথ থেকে ক্যালকুলেশন করে রাদারফোর্ড এটা বের করেন যে পারমাণবিক সংখ্যার সমান সংখ্যক ধনাত্মক চার্জ রয়েছে এর নিউক্লিয়াসে। কি প্রমাণ করেন? যে এটা আমাদের 4 নম্বর সিদ্ধান্ত, পারমাণবিক সংখ্যার সমান সংখ্যক ধনাত্মক চার্জ কেন্দ্রে রয়েছে বা নিউক্লিয়াসে রয়েছে। বুঝতে পারলাম আমরা যে আলফা কণার গতিপথ থেকে ক্যালকুলেশন করে রাদারফোর্ড বের করেন যে পারমাণবিক সংখ্যার সমান সংখ্যক ধনাত্মক চার্জ এর নিউক্লিয়াস বা কেন্দ্রে অবস্থিত। এই হলো মোটামুটি আমাদের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা থেকে প্রাপ্ত সিদ্ধান্ত বা ফলাফল। আচ্ছা, রাদারফোর্ড 1911 খ্রিস্টাব্দে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটি করার পর এখান থেকে যখন তিনি নিউক্লিয়াস আবিষ্কার করেন তখন পরমাণুর মডেলের একটি প্রস্তাবনা তিনি করেন, যাকে আমরা বলি রাদারফোর্ডের পরমাণু মডেল। আমরা এখন পড়াশোনা করব রাদারফোর্ড পরমাণু মডেল। আচ্ছা, রাদারফোর্ড পরমাণু মডেল। রাদারফোর্ড পরমাণু মডেলের ক্ষেত্রে প্রথমেই আমরা যেটা জানবো যে গোলাকার পরমাণুর কেন্দ্রস্থলে রয়েছে ধনাত্মক চার্জ বিশিষ্ট নিউক্লিয়াস, যে নিউক্লিয়াসটা মূলত রাদারফোর্ড আবিষ্কার করেছিলেন আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে। তাহলে উনি বলছেন যে প্রস্তাবনার ক্ষেত্রে যে গোলাকার যে আমাদের পরমাণুর কেন্দ্রস্থল, এটি একটি ধনাত্মক চার্জ বিশিষ্ট ভারী বস্তুতে বিদ্যমান, যেখানে পরমাণুর মোট ভরের প্রায় 99.97% ভর অবস্থিত। এই ভারী বস্তু বা ভারী পদার্থ বা ভারী অংশটাকে আমরা বলছি পরমাণুর কেন্দ্র, যাকে রাদারফোর্ড নামকরণ করেছে নিউক্লিয়াস। আচ্ছা, যার পরমাণুর মোট আয়তনের তুলনায় অতি নগণ্য। বলা হয়ে থাকে যে এই নিউক্লিয়াসটি পরমাণুর মোট আয়তনের 10,000 ভাগের 1 ভাগ বা 1 লক্ষ ভাগের 1 ভাগ সমান, বা আমরা যদি বলি যে আমাদের যে নিউক্লিয়াস সেটি পরমাণু অপেক্ষা 10,000 থেকে 1 লক্ষ গুণ ছোট। মানে কি, যে এটা একটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, এবং এটা তোমরা চেষ্টা করবে ম্যাক্সিমাম সময় পড়ার জন্য, যে নিউক্লিয়াস পরমাণুর আয়তন অপেক্ষা 10,000 থেকে 1 লক্ষ গুণ ছোট। এটা তোমাদের এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে কত থেকে কত গুণ ছোট। 10,000 থেকে 1 লক্ষ গুণ ছোট। আচ্ছা, এই প্রশ্নটা যখন দুভাবে আসতে পারে আমি বলে দিচ্ছি। যদি এভাবে আসে যে
নিউক্লিয়াস পরমাণু অপেক্ষা কত গুণ ছোট, তখন তুমি ইজিলি বুঝতে পারো যে বইয়ের লাইনটাই 10,000 থেকে 1,00,000 গুণ ছোট। কিন্তু যখন তোমাদের প্রশ্নটা ঘুরিয়ে আসবে যে নিউক্লিয়াস পরমাণু নিউক্লিয়াস অপেক্ষা কত গুণ বড়, প্রশ্নটা দুভাবে আসতে পারে। যদি এভাবে ধরো অর্ধেক আসে যে পরমাণু নিউক্লিয়াস অপেক্ষা, তোমার কাছে 4টা অপশন দিল যে 10,000 থেকে 1,00,000 গুণ ছোট, 10,000 থেকে 1,00,000 গুণ বড়, 10,000 থেকে 10,000 গুণ ছোট, বা 1,00,000 গুণ বড়। অর্থাৎ ছোট বড়র যে বিষয়টা সেটা তুমি খুব ক্লিয়ারলি মনে রাখবে যে কোনো একভাবে। হয় তুমি মনে রাখবে যে নিউক্লিয়াস পরমাণু অপেক্ষা 10,000 থেকে 1,00,000 গুণ ছোট, অথবা তুমি মনে রাখবে পরমাণু নিউক্লিয়াস অপেক্ষা 10,000 থেকে 1,00,000 গুণ বড়। দুইটা মনে রাখতে গিয়ে ঝামেলা পাকাবে না, যে কোনো একটা লাইন মনে রাখবে যে নিউক্লিয়াস পরমাণু অপেক্ষা 10,000 থেকে, বইয়ের লাইনটাই মনে রাখো যে নিউক্লিয়াস পরমাণু অপেক্ষা 10,000 থেকে 1,00,000 গুণ ছোট হয়ে থাকে। অর্থাৎ নিউক্লিয়াসের ক্ষেত্রে ব্যাপার দু ধরনের। এটা আমরা দেখলাম যে পরমাণু সবচেয়ে ছোট্ট একটা অংশ, যেটা টোটাল পরমাণু অপেক্ষা 10,000 থেকে 1,00,000 গুণ ছোট হয়, কিন্তু এর মধ্যেই পরমাণুর সমস্ত ভর কেন্দ্রীভূত রয়েছে। কত? সেটা হচ্ছে 99.97%। আচ্ছা, এখন সেকেন্ড উনি যে প্রস্তাবনাটি রাখেন সেটি হচ্ছে উনি বলেন যে এটি বিদ্যুৎ নিরপেক্ষ, মানে পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। তিনি কেন এই কথাটি বলেন তুমি দেখো, যে আমরা জানি পরমাণুতে মধ্যখানে রয়েছে আমাদের প্লাস চার্জ এবং এর চারপাশে রয়েছে আমাদের ইলেকট্রন। ইলেকট্রন যেহেতু ঘুরছে, সুতরাং সেখানে ইলেকট্রনটা মূলত হচ্ছে আমাদের মাইনাস চার্জ। তার মানে হচ্ছে পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। যদি তুমি আরেকটু ভিতর থেকে হচ্ছে পড়ার চেষ্টা করো তাহলে তুমি বুঝবে যে এখানে যে ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জের মধ্যকার যে স্থির বৈদ্যুতিক আকর্ষণজনিত কেন্দ্রমুখী বল এবং ইলেকট্রন আর ইলেকট্রনের মধ্যে যে বিকর্ষণ বা কেন্দ্র বিমুখী বল বা বহির্মুখী বল, সেই দুটি পরস্পরকে সমভার করে দিচ্ছে বা ব্যালেন্সড করে দিচ্ছে। সেই জন্য উনি বলছেন যে পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। কি বলছেন? পরমাণু আমাদের বিদ্যুৎ নিরপেক্ষ। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট হচ্ছে ওনার পরমাণু যখন বিদ্যুৎ নিরপেক্ষ, এটি তিনি হচ্ছে উল্লেখ করেছেন। আচ্ছা, তারপরে আমরা আরেকবার যদি রিভিউ করি, উনি প্রস্তাবনায় কি কি বলেছেন, যে গোলাকার পরমাণুর কেন্দ্রস্থ রয়েছে বস্তুটি ভারী, যেটিকে আমরা বলছি নিউক্লিয়াস নামকরণ করছি, বা এটি হচ্ছে পরমাণুর কেন্দ্র। এই কেন্দ্র হচ্ছে মূলত টোটাল পরমাণুর তুলনায় 10,000 গুণ বা 10,000 বা থেকে 1,00,000 গুণ ছোট হয়, কিন্তু এতেই আমাদের পরমাণুর মোট ভরের প্রায় 99.97% ভর কি থাকে? কেন্দ্রীভূত থাকে। অর্থাৎ এই জায়গাটি খুব ছোট, কিন্তু এতেই মূলত পরমাণু টোটাল ভরের প্রায় 99.97% ভর কেন্দ্রীভূত রয়েছে। আচ্ছা, তারপরে উনি কি বললেন, যে পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। কেন বললেন? কারণ হচ্ছে এখানকার যে ইলেকট্রন এবং কেন্দ্রস্থ নিউক্লিয়াসের মধ্যকার যে পারস্পরিক স্থির বৈদ্যুতিক আকর্ষণজনিত কেন্দ্রমুখী বল রয়েছে, আবার ঠিক একইভাবে ইলেকট্রনের ক্ষেত্রে কেন্দ্র বহির্মুখী বল রয়েছে। এই দুটি বল পরস্পরকে ব্যালেন্স করে দিচ্ছে বা সমভার করে দিচ্ছে, যার কারণে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? বিদ্যুৎ নিরপেক্ষ বা হচ্ছে এটি হচ্ছে ঘূর্ণায়মান। আর 3 নম্বর হচ্ছে উনি বলছেন যে সৌরজগতের যে মডেল রয়েছে, উনি হচ্ছে রাদারফোর্ড তার মডেলটিকে মূলত সৌরজগতের মডেলের সঙ্গে তুলনা করেছেন। কিভাবে? তিনি বলছেন যে সৌরজগতের গ্রহগুলো যেমন ঘুরছে, নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলো সেই রকম ভাবে ঘুরছে, এবং এখানে এখানে হচ্ছে আমি যেটা একটু আগে বললাম যে হচ্ছে তোমার নিউক্লিয়াস এবং হচ্ছে ইলেকট্রনের মধ্যকার যে পরস্পর আকর্ষণমুখী স্থির বৈদ্যুতিক আকর্ষণজনিত কেন্দ্রমুখী বল রয়েছে সেটি কাজ করছে, এবং আবর্তনশীল ইলেকট্রনগুলোতে আবার কেন্দ্র বহির্মুখী বল কাজ করছে, যার কারণে তারা বিদ্যুৎ নিরপেক্ষ বা হচ্ছে টোটালটা ব্যালেন্স হয়ে যাচ্ছে এবং পরস্পরকে এরা সমভার করে দিচ্ছে। আচ্ছা, এই হচ্ছে টোটাল 3টি পয়েন্ট। প্রথম, গোলাকার একটি বস্তুর যার কেন্দ্রে থাকবে আমাদের নিউক্লিয়াস এবং চারপাশে থাকবে আমাদের ইলেকট্রন। 2 নম্বরে বলেছেন তিনি পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ হয়। 3 নম্বরে তিনি এটিকে তুলনা করেছেন যে সৌরজগতের গ্রহের সাথে, অর্থাৎ সৌরজগতের মডেলের সঙ্গে তিনি তুলনা করেছেন। আচ্ছা, যেহেতু সৌরজগতের মডেলের সঙ্গে উনি তুলনা করেছেন, তাই অনেক ক্ষেত্রে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলটিকে বলে থাকবো সোলার সিস্টেম অ্যাটম মডেল।
কি নামে বলবো আমরা? সোলার সিস্টেম অ্যাটম মডেল। কি বলবো? সোলার সিস্টেম অ্যাটম মডেল। এবং যেহেতু এই মডেলটিতে নিউক্লিয়াস সম্পর্কে আলোচনা করা হয়েছে বেশি, বা নিউক্লিয়াস আবিষ্কারের উপর ডিপেন্ড করে এই মডেলটি তৈরি হয়েছে, তাই অনেক ক্ষেত্রে এই মডেলটিকে নিউক্লিয়ার মডেল বলা হয়ে থাকে। কি বলা হয়ে থাকে? যে নিউক্লিয়ার মডেল। তাহলে আমরা কি পেলাম? যে রাদারফোর্ডের পরমাণু মডেলের ক্ষেত্রে আমরা দুটো নাম পেলাম। রাদারফোর্ডের পরমাণু মডেলকে আরো দুটো নামে ডাকা যায়। নাম দুটো হচ্ছে, যেহেতু সৌরজগতের মডেলের সঙ্গে তুলনা করা হয়েছে তাই বলা হয়ে থাকে সোলার সিস্টেম অ্যাটম মডেল, এবং যেহেতু এখানে নিউক্লিয়াস নিয়ে আলোচনা করা হয়েছে বা নিউক্লিয়াসের আবিষ্কারের পথ ধরে এই মডেলটি এসেছে, তাই এটাকে আমরা নিউক্লিয়ার মডেলও বলে থাকি। আচ্ছা, কে কে আছো আমাদের সাথে একটু দেখি, চলো তো। আচ্ছা আচ্ছা, চলো তোমাদের জন্য এখান থেকে একটা এমসিকিউ প্রশ্ন আমরা রাখি। যদি আমরা যা পড়লাম তার মধ্যে থেকে একটা এমসিকিউ আমরা দেওয়ার চেষ্টা করি, বলো কি এমসিকিউ আসতে পারে? এখন থেকে হচ্ছে তোমাদের জন্য প্রতি ক্লাসে আমাদের পড়া অনুযায়ী আমরা কিছু এমসিকিউ রাখার ব্যবস্থা করব বা চেষ্টা করব, যেগুলো তোমরা হচ্ছে সাথে সাথে অ্যান্সার করবে। তাহলে হচ্ছে পড়াটা আরো সুন্দর হবে এবং আমিও বুঝতে পারবো তোমরা অ্যাকচুয়ালি কতজন সাথে আছো, কতজন পড়াশোনা করছো। আচ্ছা, যা পড়ালাম তার মধ্যে যদি আমরা প্রথম একটা এমসিকিউ দেই, যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় ব্যবহৃত সোনার পাতের পুরুত্ব কত? কি প্রশ্ন? যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় ব্যবহৃত সোনার পাতের পুরুত্ব কত? তোমাদের জন্য অপশন 0.004 সেন্টিমিটার, 0.0004 সেন্টিমিটার, 0.0004 মিটার, এবং তোমাদের লাস্ট অপশন হচ্ছে 0.00004 সেন্টিমিটার। আচ্ছা, জলদি জলদি আমাকে হচ্ছে কমেন্ট করে জানিয়ে দাও তো। কমেন্ট করে জানাও যে কোনটি সঠিক উত্তর। আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় ব্যবহৃত সোনার পাতের পুরুত্ব কত? চারটা অপশন রয়েছে তোমাদের জন্য, তোমরা জানিয়ে দিলে হচ্ছে আমি বুঝতে পারবো কে কে হচ্ছে আমাদের সাথে আসলেই আছো, পড়াশোনা কে কে করছো, আমাকে একটু জানিয়ে দাও। তোমাদের জন্য 1 মিনিট সময় দিচ্ছি, জলদি জানিয়ে দাও। আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় ব্যবহৃত সোনার পাতের পুরুত্ব কত? কেউ বলতে পারছো না? আমি কিন্তু পড়ানোর সময় বারবার বলে দিয়েছি এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, এবং এই প্রশ্নটা তোমরা ভর্তি পরীক্ষায়ও পেতে পারো, যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় ব্যবহৃত সোনার পাতের পুরুত্ব কত? আমরা জানি যে আলফা কণায় ব্যবহৃত সোনার পাতের পুরুত্ব হচ্ছে 0.0004 সেন্টিমিটার। কত? 0.0004 সেন্টিমিটার। আচ্ছা, এখন চলো আমরা রাদারফোর্ড যে প্রস্তাবনাটি রেখেছিল বা মডেলটি রেখেছিল, সেই মডেলে কি কি আমাদের
সীমাবদ্ধতা রয়েছে সেই সীমাবদ্ধতা সম্পর্কে আমরা একটু জেনে নিই যে রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতা। সীমাবদ্ধতা দেখো সীমাবদ্ধতা কি কি হতে পারে। দেখো তো যে আমরা প্রথমেই দেখেছিলাম যে রাদারফোর্ড যে মডেলটি উপস্থাপন করেছিলেন তিনি মডেলটিকে সৌর মডেলের সঙ্গে তুলনা করেছিলেন বা সৌরজগতের মডেলের সঙ্গে তিনি তুলনা করেছিলেন। এখন দেখো যে সৌরজগতে আমরা দেখতে পাই যে গ্রহগুলোর মধ্যে মহাকর্ষণ বল রয়েছে যেটা এক ধরনের আকর্ষণ বল, কিন্তু আমরা যেটা দেখলাম যে এখানে অর্থাৎ পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত এবং পরস্পরকে স্থির বৈদ্যুতিক বল দ্বারা বিকর্ষণ করে, অর্থাৎ ইলেকট্রনের সাথে গ্রহগুলোর তুলনা দেওয়াটা একদম সম্পূর্ণভাবে অযৌক্তিক। প্রথমটা কি হলো তাহলে যে সৌর মডেল হিসেবে যে আমাদের তুলনাটা দেওয়া হয়েছে সেটা রাদারফোর্ডের ক্ষেত্রে একদমই অনুচিত বা অযৌক্তিক একটি তুলনা হয়েছে। আচ্ছা, সেকেন্ড যদি আমরা দেখি যে ম্যাক্সওয়েলের আলো সম্পর্কীয় তড়িৎচুম্বকীয় যে তত্ত্বানুসারে সেটি অনুসারে হচ্ছে যে কোনো চার্জযুক্ত বস্তু বা কণা কোনো বস্তু বা কণা যখন হচ্ছে আবর্তন করে তখন আবর্তন করার সময় সে ক্রমশ শক্তি বিকিরণ করতে থাকে এবং যদি সে বৃত্তাকার পথে ঘুরে তাহলে এক সময় তার বৃত্তাকার পথটাও কমতে থাকবে। সুতরাং এই ক্ষেত্রে ব্যাপারটা এরকম দাঁড়াবে যে কক্ষপথে আবর্তন করতে থাকলে একসময় কক্ষপথ শেষ হয়ে আসবে এবং ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসে এসে পতিত হবে, কিন্তু বাস্তবে কখনোই সেরকমটা ঘটে না। কি হয় যে ম্যাক্সওয়েলের তত্ত্বানুসারে যদি কোনো চার্জিত বস্তু কোনো বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে তবে সে শক্তি ক্ষয় হতে হতে এক সময় কেন্দ্রে পৌঁছে যাবে, অর্থাৎ পরমাণুর ক্ষেত্রে তাহলে কি দাঁড়াচ্ছে যে ইলেকট্রন ঘুরতে ঘুরতে একসময় এসে নিউক্লিয়াসে পতিত হবে, কিন্তু প্রকৃতপক্ষে তা কখনোই ঘটে না, অর্থাৎ এটিও রাদারফোর্ডের একটি সীমাবদ্ধতা। আচ্ছা, তারপর দেখবো যে রাদারফোর্ডের মডেল হাইড্রোজেনের বর্ণালী সম্পর্কে হাইড্রোজেন পরমাণুর বর্ণালী সম্বন্ধে কোনো সুষ্ঠু ব্যাখ্যা এই মডেল আমাদের দিতে পারছে না। তারপর দেখো যে আবর্তনশীল ইলেকট্রনগুলোর কক্ষপথ রাদারফোর্ড বলেছেন যে ইলেকট্রনগুলো কক্ষপথে আবর্তনশীল থাকবে, কিন্তু এই যে আবর্তনশীল কক্ষপথের কোনো সঠিক আকার বা আকৃতি সম্পর্কে রাদারফোর্ড কোনো ধরনের ব্যাখ্যা দিতে সমর্থ হননি। আচ্ছা, একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে কিভাবে ঘুরবে বা কক্ষপথে কিভাবে আবর্তন করবে সে সম্পর্কে কোনো ধারণা আমাদের রাদারফোর্ডের মডেল দিতে পারেনি। তাহলে আমরা কি কি সীমাবদ্ধতা পেলাম? প্রথম সীমাবদ্ধতাই হচ্ছে যে সৌর মডেলের সঙ্গে তার তুলনা দেওয়াটা একেবারে অযৌক্তিক, যেহেতু ইলেকট্রনগুলোর মধ্যে পরস্পরের বিকর্ষণ বল কাজ করে এবং গ্রহগুলোর মধ্যে মহাকর্ষজনিত আকর্ষণ বল কাজ করে, সেহেতু ইলেকট্রন এবং গ্রহের মধ্যে তুলনা দেওয়া সম্ভব না। সেকেন্ডে আমরা দেখলাম যে ম্যাক্সওয়েলের তত্ত্বানুসারে যদি কোনো চার্জিত বস্তু বৃত্তাকার পথে ঘুরতে থাকে তাহলে সেটি এক সময় শক্তি ক্রমশ শেষ হতে হতে কেন্দ্রে এসে পৌঁছাবে, কিন্তু প্রকৃতপক্ষে ইলেকট্রন কখনোই শক্তি শেষ হতে হতে নিউক্লিয়াসে এসে পতিত হয় না, অর্থাৎ এটিও একটি সীমাবদ্ধতা। 3 নম্বর আমরা দেখলাম যে হাইড্রোজেন পরমাণুর বর্ণালী সম্পর্কে কোনো ধরনের ব্যাখ্যা আমাদের এই মডেল দিতে পারছে না। তারপর দেখছো যে আবর্তনশীল ইলেকট্রনগুলো যে কক্ষপথে আবর্তিত রয়েছে সেই কক্ষপথগুলোর কোনো সঠিক আকার বা আকৃতির ধারণা আমাদের এই মডেল দিচ্ছে না। তারপরে দেখো একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রনগুলো কিভাবে আবর্তিত হবে সেই সম্পর্কেও এই মডেল আমাদের কোনো ধরনের ব্যাখ্যা দিতে পারছে না। এই হচ্ছে আমাদের রাদারফোর্ডের সীমাবদ্ধতা, রাদারফোর্ড পরমাণু মডেলের ক্ষেত্রে যে সীমাবদ্ধতা রয়েছে তা। এখন বিজ্ঞানী বোর কি করলো? বিজ্ঞানী বোর যখন দেখলো যে রাদারফোর্ডের এই ধরনের সীমাবদ্ধতাগুলো বেরিয়ে আসছে এবং ম্যাক্স প্লাঙ্ক ও আইনস্টাইনের যে সমন্বিত আলোক সম্পর্কীয় তত্ত্ব রয়েছে যাকে আমরা বলে থাকি কোয়ান্টাম তত্ত্ব, সেই কোয়ান্টাম তত্ত্বের তথ্যকে তিনি কাজে লাগিয়ে নিলস বোর 1913 খ্রিস্টাব্দে, কত সালে 1913 খ্রিস্টাব্দে আরেকটি পরমাণু মডেলের উপস্থাপন করেন যেটাকে আমরা বলে থাকি যে বোরের পরমাণু মডেল। বোরের পরমাণু মডেলে মূলত তিনি রাদারফোর্ডের যে ত্রুটিগুলো রয়েছে, কোন ত্রুটিগুলো?
আমরা একটু আগে পড়েছি যে ম্যাক্সওয়েলের যে হচ্ছে তত্ত্বভিত্তিক ত্রুটি, যে হচ্ছে নিউক্লিয়াসে এসে ইলেকট্রন পতিত হবে, এই ত্রুটি এবং হচ্ছে ইলেকট্রনের কক্ষপথের যে আবর্তনজনিত ত্রুটি বা হচ্ছে আকার ভিত্তিক, অর্থাৎ ইলেকট্রনগুলো যে কক্ষপথে আবর্তিত হচ্ছে সেই আবর্তিত কক্ষপথের আকার ভিত্তিক ত্রুটি এবং পরমাণুর হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক বর্ণালীর সঠিক ব্যাখ্যা দিতে না পারার যে ত্রুটি, এই তিনটি ত্রুটিকে দূর করে মূলত বোর তার পরমাণু মডেলটি উপস্থাপন করেন। আচ্ছা, বোরের মডেলটিতে আমরা কি কি দেখব? বোরের মডেলে আমরা প্রথমেই পাবো যে ইলেকট্রনের স্থির কক্ষপথ বা শক্তি স্তরের ধারণা। বোর প্রথমে ইলেকট্রনের শক্তি স্তরের ধারণা দিচ্ছে। শক্তি স্তরের ধারণা। ইলেকট্রনের শক্তি স্তরের ধারণা ব্যাপারটা আমরা কি বলছি, যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটি নির্দিষ্ট শক্তির বৃত্তাকার কক্ষপথে, এই যে এখানে বৃত্তাকার কক্ষপথে বোর উল্লেখ করেন যে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো ধনাত্মক চার্জের সমসংখ্যক ঋণাত্মক চার্জ, অর্থাৎ একটি পরমাণুর ধনাত্মক চার্জ, নিউক্লিয়াসে যে পরিমাণ ধনাত্মক চার্জ রয়েছে ঠিক তার সমপরিমাণ ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন বৃত্তাকারে নিউক্লিয়াসের চারদিকে কক্ষপথে ঘুরছে, যেগুলোকে আমরা বলবো মূলত হচ্ছে শক্তি স্তর। এই বৃত্তাকার কক্ষপথগুলো হচ্ছে শক্তি স্তর বা অরবিট, যেগুলোকে আমরা মূলত এন দ্বারা প্রকাশ করে থাকি। যেমন প্রথম শক্তি স্তর হলে আমরা সেই ক্ষেত্রে আমরা প্রকাশ করব n = 1। দ্বিতীয় শক্তি স্তর হলে আমরা বলবো n = 2। এভাবেই আমরা মূলত এটা প্রকাশ করে থাকি। আচ্ছা, সেকেন্ড যে হচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রনের কৌণিক ভরবেগের ধারণা। সেকেন্ড কি? ওনার প্রস্তাবনার সেকেন্ড ফিচারটাই হচ্ছে ইলেকট্রনের কৌণিক ভরবেগের ধারণা। আচ্ছা, ইলেকট্রনের কৌণিক ভরবেগের ধারণা ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকটি নির্দিষ্ট কক্ষপথ বা শক্তি স্তরে আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্দিষ্ট এবং তা h/2π এর পূর্ণ বা অখণ্ড সংখ্যার গুণিতক। কি বললাম আমরা? যে একটা নির্দিষ্ট শক্তি স্তর বা কক্ষপথের আবর্তনরত যে ইলেকট্রন, সেই ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্দিষ্ট এবং তা h/2π এর অখণ্ড বা পূর্ণ সংখ্যার গুণিতক। মানে কি হলো, যে আমরা যদি লিখি যে ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr যদি আমরা পূর্ণ সংখ্যার গুণিতক হিসেবে n আনি, তাহলে nh/2π। তাহলে আমরা ইলেকট্রনের কৌণিক ভরবেগের রাশিমালা কি পেলাম? যে mvr = nh/2π। এখানে h কি? h হচ্ছে আমাদের প্লাঙ্কের ধ্রুবক। h কি? h হচ্ছে আমাদের প্লাঙ্কের ধ্রুবক, যার মান হচ্ছে 6.626 × 10⁻34 জুল সেকেন্ড। কি হলো এটার মান? যে 6.626 × 10⁻34 জুল সেকেন্ড। তাহলে h কি? h হচ্ছে, এখানে যে আমরা h পাচ্ছি, h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, যার মান হচ্ছে 6.626 × 10⁻34 জুল সেকেন্ড। আচ্ছা, তারপর বোর 3 নম্বর যে ফিচারটি দেন সেটি হচ্ছে শক্তির শোষণ এবং বিকিরণ সম্বন্ধীয়। কি? শক্তির শোষণ বা বিকিরণ, শক্তির শোষণ বা
বিকিরণ ও বর্ণালী সৃষ্টি। আচ্ছা, উনি বোর এখানে খুব স্পষ্টভাবে বলেন যে যখন কোনো ইলেকট্রন একটি কক্ষপথে আবর্তনরত অবস্থায় থাকে তখন তার থেকে কোনো ধরনের শক্তির ক্ষয় বা শক্তির শোষণ বলো বা বিকিরণ বলো কোনোটাই হচ্ছে না। কিন্তু যখন একটি ইলেকট্রন নিজ কক্ষপথ থেকে অন্য কক্ষপথে যাচ্ছে তখন তার ক্ষেত্রে দুটি ঘটনা ঘটতে পারে। একে তো হতে পারে যে তার মধ্যে শক্তির শোষণ ঘটলো, বা দ্বিতীয়ত হতে পারে শক্তির বিকিরণ ঘটলো। আচ্ছা, কোনটা কখন ঘটবে? যখন ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে তখন তাতে শক্তির শোষণ ঘটবে। কি হবে? শোষণ ঘটবে। যখন সে নিম্ন কক্ষপথ থেকে উচ্চতর কক্ষপথে যাবে তখন ইলেকট্রনের শক্তির শোষণ ঘটবে। আর যখন বিপরীত ক্রমে ইলেকট্রন উচ্চতর কক্ষপথ থেকে নিম্নতর কক্ষপথে লাফিয়ে আসবে তখন তার ক্ষেত্রে শক্তির বিকিরণ ঘটবে। কি হবে? বিকিরণ ঘটবে। তাহলে বিকিরিত যদি এমন হয় যে প্রথম কক্ষপথে ইলেকট্রনের শক্তি আমরা ধরলাম E1 এবং দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের শক্তি E2, তবে বিকিরিত আলোক শক্তি হবে ডেল E ইকুয়ালস টু কি হবে? ধরো যে একটা ইলেকট্রনের শক্তি স্তর থেকে অন্য ইলেকট্রনের শক্তি স্তরে যখন আসছে তখন আমরা তাহলে কি পাবো? মাইনাস করলে তো আমরা সেই বিকিরিত শক্তির পরিমাণটা পাবো না। তাহলে হচ্ছে E2 মাইনাস E1, এটাই হবে আমাদের ইলেকট্রনের বিকিরিত শক্তি। আচ্ছা, এটাকে মূলত আমরা বলছি এই E2 মাইনাস E1 যে ব্যাপারটা সেটাকে আমরা প্রকাশ করব H নিউ দ্বারা। নিউ হচ্ছে আমাদের স্পন্দন সংখ্যা, অর্থাৎ সৃষ্ট পারমাণবিক যে বর্ণালী, অর্থাৎ বিকিরণের ফলে আমাদের যে বর্ণালীর সৃষ্টি হচ্ছে সেই পারমাণবিক বর্ণালীতে নিউ স্পন্দন সংখ্যা বিশিষ্ট রেখা দেখা যাবে। নিউ স্পন্দন সংখ্যা বিশিষ্ট একটি রেখা দেখা যাবে। এই নিউ স্পন্দন সংখ্যা বিশিষ্ট একটি রেখা এখানে দেখা যাবে বলে বোর প্রস্তাবনা দিচ্ছেন। আচ্ছা, এই ছিল আমাদের বোরের তিনটি প্রস্তাবনা। প্রথমটি আমরা কি দেখেছিলাম? প্রথমেই বোর আমাদের কথা বলেছিল যে ইলেকট্রন স্থির কক্ষপথ বা শক্তি স্তরের ধারণা দিচ্ছে। কিরকম ভাবে ধারণা দিচ্ছে? যে প্রত্যেকটি ইলেকট্রন একটি বৃত্তাকার কক্ষপথে আবর্তনরত অবস্থায় রয়েছে। এই বৃত্তাকার পথে যে আবর্তনরত অবস্থা বা কক্ষপথ আমরা বলছি সেই কক্ষপথের উনি নাম দিয়েছেন শক্তি স্তর, বা যাকে বলা হয় অরবিট, তাকে আমরা প্রকাশ করি n দ্বারা। যদি সেটি প্রথম কক্ষপথ হয় তাহলে আমরা n = 1 দিব, যদি দ্বিতীয় কক্ষপথ হয় তাহলে আমরা n = 2 দিব। এভাবে আমরা প্রকাশ করব। তারপর উনি সেকেন্ড প্রস্তাবনাটা দেন যে ইলেকট্রনের কৌণিক ভরবেগের ধারণা। কি প্রত্যেকটি নির্দিষ্ট কক্ষপথ বা শক্তি স্তরে যে ইলেকট্রন রয়েছে সেই ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্দিষ্ট এবং তা h/2π এর পূর্ণ বা অখণ্ড সংখ্যার গুণিতক। সেখান থেকে আমরা একটা ইকুয়েশন পেয়েছিলাম যেটা হচ্ছে ইলেকট্রনের কৌণিক ভরবেগের ইকুয়েশন, যা mvr = nh/2π। ওকে, তারপর থার্ড যে প্রস্তাবনাটা দিয়েছেন সেখানে হচ্ছে শক্তির শোষণ বা বিকিরণ এবং বর্ণালীর ধারণা। এখানে তিনি কি বললেন যে ইলেকট্রন যতক্ষণ পর্যন্ত নির্দিষ্ট শক্তি স্তরে রয়েছে ততক্ষণ পর্যন্ত তার থেকে কোনো রকমের শক্তির ক্ষয় হবে না বা শোষণ বা বিকিরণ কোনোটিই হবে না। কিন্তু যখন ইলেকট্রন একটি কক্ষপথ থেকে অপর একটি কক্ষপথে লাফিয়ে যাচ্ছে তখন সে শক্তির শোষণ করবে, এবং সে যখন উচ্চতর কক্ষপথ থেকে আবার নিম্নতর কক্ষপথে নেমে আসছে তখন শক্তির বিকিরণ ঘটবে। আচ্ছা, যখন শক্তির শোষণ ঘটবে তখন আমরা মূলত কালো বর্ণ দেখতে পাবো, এবং যখন সেটি হচ্ছে বিকিরিত করবে অর্থাৎ তখন আমরা উজ্জ্বল বর্ণের বিকিরণ দেখতে পাবো। আচ্ছা, এখন আমরা চলে আসি সীমাবদ্ধতাতে। বোর মডেলটা কি আমাদের সম্পূর্ণভাবে একদম নীতিসিদ্ধ বা সঠিক কিনা সেই ক্ষেত্রে আমরা জানবো যে যখন আমরা সীমাবদ্ধতা শিখবো, যখন সীমাবদ্ধতাগুলো জানবো তখন আমরা বুঝতে পারবো যে আসলে বোর পরমাণু মডেল নাকি রাদারফোর্ড পরমাণু মডেল কোনটি অধিক গ্রহণযোগ্য, কোনটার গ্রহণযোগ্যতা কতটুকু আছে।
দেখো বোর পরমাণু মডেল যেটা করেছিল যে হাইড্রোজেন পরমাণু এবং একক ইলেকট্রন বিশিষ্ট যে সকল পরমাণুগুলো রয়েছে বা আয়নগুলো রয়েছে সেগুলোর হচ্ছে বর্ণালীর ব্যাখ্যা এই বোর পরমাণু মডেল ইজিলি দিতে পারছে, কিন্তু একাধিক ইলেকট্রন বিশিষ্ট কোনো পরমাণুর ক্ষেত্রে সেক্ষেত্রে বর্ণালীর ব্যাখ্যা কিরকম আসবে সে সম্পর্কে বোর পরমাণু মডেল আমাদের কোনো ধারণা দিতে পারছে না। তারপর দেখো এক শক্তি স্তর থেকে যখন অপর শক্তি স্তরে ইলেকট্রন যাচ্ছে তখন বোর পরমাণু মডেল অনুসারে একটি রেখা বর্ণালীর সৃষ্টি হবে, কিন্তু আমরা যদি সূক্ষ্মতম কোনো হচ্ছে স্পেকট্রোস্কোপ দ্বারা দেখি তাহলে আমরা তখন দেখতে পাই যে সেখানে একটি নয় বরং অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম রেখার উৎপত্তি হয়েছে এবং এই রেখাগুলোর উৎপত্তির কোনো কারণ বা ব্যাখ্যা আমরা এই মডেল থেকে পাই না। তারপর দেখো বোর পরমাণু মডেলের যে আবর্তনশীল ইলেকট্রনগুলোর কক্ষপথ সেটা মূলত হচ্ছে দ্বিমাত্রিক, অর্থাৎ বোর পরমাণু মডেল থেকেও আমরা ত্রিমাত্রিক কোনো মডেলের ব্যাখ্যা বা গঠন সম্পর্কে জানতে পারি না। ইলেকট্রনকে কক্ষপথ রূপে যখন আমরা কণা রূপে হচ্ছে গণ্য করব ইলেকট্রনকে, তখন হচ্ছে আমরা সেই সময় ইলেকট্রনের ভরবেগ এবং অবস্থান একসাথে নির্ণয় করতে পারবো বলে বোর বলছেন, কিন্তু আমরা যদি হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি সম্পর্কে দেখি তখন আমরা বুঝতে পারি যে কোনো একটি নির্দিষ্ট সময়ে পরমাণুর মধ্যে বিদ্যমান কোনো ইলেকট্রনের ভরবেগ এবং অবস্থান একই সাথে বের করা সম্ভব না। তারপর আমরা যদি দেখি যে হচ্ছে বোর পরমাণু মডেলে যে স্থির কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr=nh/2π বলা হয়েছে, সেখানে কৌণিক ভরবেগের এইরূপ মান অর্থাৎ আমরা যে ইকুয়েশনটা বের করলাম যে কৌণিক ভরবেগ হচ্ছে mvr=nh/2π, এই যে ইকুয়েশনটা আমরা পেলাম এটা কোথা থেকে এলো বা কিভাবে পেলাম তার কোনো কারণ সম্পর্কে বোর পরমাণু মডেল ব্যাখ্যা দিতে পারেনি। তারপর দেখো চুম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালীতে এক ধরনের সূক্ষ্ম রেখায় বর্ণালীগুলো যখন চৌম্বক ক্ষেত্রের প্রভাব সৃষ্টি হয় তখন যে বর্ণালীগুলো সৃষ্টি হয় সেগুলো সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে পড়ে, যেটাকে আমরা বলি জিমেন প্রভাব। এবং সেম প্রসেস যখন তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয় এবং তড়িৎ ক্ষেত্রে যখন এই সূক্ষ্ম রেখায় বিভক্ত হয় তখন তাকে আমরা বলি স্টার্ক প্রভাব। এই স্টার্ক প্রভাব বা জিমেন প্রভাব সম্পর্কে এবং এই সূক্ষ্ম কণায় বিভক্ত সূক্ষ্ম রেখায় বিভক্ত হওয়া সম্পর্কে বোর পরমাণু মডেল থেকে আমরা কোনো ধরনের ব্যাখ্যা খুঁজে পাই না। অর্থাৎ এই হচ্ছে বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা। এই সীমাবদ্ধতাগুলো তোমরা সবাই একদম সুন্দর করে মুখস্থ করবে, কেননা বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা বা রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা বা সিদ্ধান্ত এই ব্যাপারগুলো সবসময় সৃজনশীল প্রশ্নে আসবেই, মাস্ট একদম আসবেই। তুমি লিখে রাখতে পারো যে হচ্ছে এই বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা কিংবা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা, এই সীমাবদ্ধতা দুটো খুব বেশি ইম্পর্ট্যান্ট এবং পয়েন্ট আকারে সুন্দর করে তুমি লিখতে পারলে ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, এখন আমরা পড়লাম যে বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা, এখন আমরা পড়বো যে গ্রহণযোগ্যতা। সীমাবদ্ধতাগুলো তো আমরা জেনেইছি, কিন্তু বোর পরমাণু মডেল এটার তো একটা গ্রহণযোগ্যতাও আছে, তাই না? আচ্ছা, গ্রহণযোগ্যতাটা কি কি, যে এই পরমাণু মডেল আসলে কতটা সফল বা হচ্ছে এই পরমাণু মডেল কি কি সম্পর্কে সঠিক ধারণা দিতে পেরেছে। যদি আমরা দেখি তাহলে দেখবো যে প্রথমেই আসে পরমাণু মডেলের স্থায়িত্ব। কি দেখবো আমরা? পরমাণু মডেলের প্রথম ব্যাপারটা আসে যে পরমাণু মডেলের স্থায়িত্ব। দেখো যখন বোর পরমাণু মডেল মতে কোনো নির্দিষ্ট শক্তি স্তরে ইলেকট্রন যখন অবস্থান করছে তখন তার কোনো ধরনের শক্তির ক্ষয় বা বিনাশ হচ্ছে না বা কোনো ধরনের শক্তির ব্যয়ও হচ্ছে না বা সে কোনো ধরনের এক্সট্রা শক্তি নিচ্ছেও না, ব্যবহারও করছে না। তাহলে যখন একমাত্র প্রথম শক্তি স্তর থেকে সে দ্বিতীয় শক্তি স্তরে যাচ্ছে তখন কিছুমাত্র শক্তি ব্যয় হচ্ছে, বা যখন এই উপরের শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তরে সে নামছে তখন হচ্ছে শক্তির বিকিরণ হচ্ছে। অর্থাৎ আবর্তনশীল ইলেকট্রন যে ক্রমাগত শক্তি বিকিরণ করবে সেই ধরনের কোনো সম্ভাবনা থাকছে না যতক্ষণ না পর্যন্ত ইলেকট্রনগুলো একটি শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে ভ্রমণ করছে। তাহলে এই ক্ষেত্রে পরমাণু মডেলটি স্থায়ী। যেমন আমরা প্রথমে রাদারফোর্ডের সাথে যদি একটু তুলনা করি তাহলে দেখবো যে রাদারফোর্ডে আমরা পড়েছিলাম যে যদি ম্যাক্সওয়েলের তত্ত্বের সাথে আমরা মেলাতে যাই তাহলে রাদারফোর্ডের মডেলটি স্থায়ী হচ্ছে না। কেননা
না, সেখানে বলা হচ্ছে যে চার্জিত কোনো বস্তু যদি একটি বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে তাহলে সে ক্রমশ শক্তি বিকিরণ করবে এবং একসময় নিউক্লিয়াসে এসে পতিত হবে। কিন্তু বোর পরমাণু মডেল বলছে যে যতক্ষণ পর্যন্ত একটি নিউক্লিয়াস নির্দিষ্ট কক্ষপথে আবর্তনরত অবস্থায় থাকছে ততক্ষণ পর্যন্ত সে কোনো ধরনের শক্তি বিকিরণ করবে না বা শোষণও করবে না, তাহলে পরমাণু মডেলটি স্থায়ী হবে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে বর্ণালীর ব্যাখ্যা। কি করলো? বর্ণালীর ব্যাখ্যা। আচ্ছা দেখো, বর্ণালীর ব্যাখ্যা হচ্ছে যে বোর পরমাণু মডেল এক ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেন পরমাণু কিংবা এই ধরনের যে আয়নগুলো রয়েছে, যেমন ধরো হিলিয়াম আয়ন, লিথিয়াম আয়ন, বেরিলিয়াম আয়ন, এই আয়নগুলোর ক্ষেত্রে সঠিক সুষ্ঠু বর্ণালীর ব্যাখ্যা দিতে সমর্থ হয়েছে। অর্থাৎ এটি আমরা এটার প্লাস পয়েন্ট দেখতে পাচ্ছি যে কি করছে, একক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু যেমন হাইড্রোজেন বা আয়ন যেমন হচ্ছে হিলিয়াম আয়ন, লিথিয়াম আয়ন, এই ধরনের আয়নগুলোর বর্ণালীর সুষ্ঠু ব্যাখ্যা সে দিতে পারছে। তারপর 3 নম্বর পয়েন্ট কি হতে পারে? 3 নম্বরটা হচ্ছে যে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় সম্ভব। হাইড্রোজেন এর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় সম্ভব হচ্ছে। ব্যাসার্ধটা কত? হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে, আমরা প্রকাশ করি এটিকে a0 দ্বারা। এটা কত? এটা হচ্ছে 5.292 × 10⁻11 মিটার। কত? 5.292 × 10⁻11 মিটার। কি হলো যে এই বোর পরমাণু মডেল থেকে আমরা হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ বের করতে পারি, যেটিকে আমরা প্রকাশ করি a0 দ্বারা, এবং এটি হচ্ছে 5.292 × 10⁻11 মিটার। তারপরে হচ্ছে এই বোর পরমাণু মডেলের আরো যে গ্রহণযোগ্যতা রয়েছে, দেখো যে আমরা একটা ইকুয়েশন পড়েছিলাম যেখানে হচ্ছে আমরা বিকিরিত শক্তির যে পরিমাণ, সেই পরিমাণটা আমরা নির্ণয় করতে পারছি। অর্থাৎ এই বোর মডেল অনুসারে আমরা বিকিরিত বা শোষিত শক্তি যেটি থাকবে সেই শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ নির্ণয় করতে পারবো। আমরা বোর পরমাণু মডেল থেকে আর কি জানতে পারি? বোর পরমাণু মডেল থেকে আমরা আরো জানতে পারি যে আমরা যে ইকুয়েশনটা এখান থেকে পেয়েছিলাম যে del E = h নিউ, এই সমীকরণ ধরে আমরা নির্ণীত যে রিডবার্গ ধ্রুবক রয়েছে সেই রিডবার্গ ধ্রুবকের মান পেয়েছিলাম, আর h = 10 আর h = 109739 109739 পার সেন্টিমিটার। কত পেয়েছিলাম? আমরা যে এই ইকুয়েশনটা পেয়েছিলাম সেখান থেকে নির্ণীত রিডবার্গ ধ্রুবকটা আমরা প্রকাশ করছি আর h দ্বারা। রিডবার্গ ধ্রুবকের মান পেয়েছিলাম 109739, যা পরীক্ষালব্ধ মানের অত্যন্ত কাছাকাছি। পরীক্ষালব্ধ মান কত? 109678। কত? 109678। এটা হচ্ছে পরীক্ষালব্ধ মান এবং এটা হচ্ছে বোর পরমাণু মডেল থেকে এই ইকুয়েশন থেকে বের করা মান, যেটি খুবই কাছাকাছি। অর্থাৎ এটাও বোর পরমাণু মডেলের একটি সফলতা। মূলত আমরা এই 5টা গ্রহণযোগ্যতা বোর পরমাণু মডেলের ক্ষেত্রে পেয়েছি। আমি আরেকবার রিভিউ করছি যে কি কি সফলতা বা গ্রহণযোগ্যতা রয়েছে বোর পরমাণু মডেলে। প্রথমতই এটি পরমাণু মডেলটি স্থায়িত্বতার সম্পর্কে একটি ধারণা দিচ্ছে, কেননা এখানে তুমি জানতে পারছো যে যতক্ষণ পর্যন্ত ইলেকট্রন একটি আবর্তনশীল কক্ষপথে রয়েছে ততক্ষণ পর্যন্ত তার কোনো ধরনের শক্তির ক্ষয় বা শোষণ বা ব্যয় কিছুই হচ্ছে না, তাই এটি স্থায়ী অবস্থায় থাকছে। দ্বিতীয় ক্ষেত্রে আমরা এটি থেকে হাইড্রোজেন পরমাণু একক
পরমাণুর যে একক ইলেকট্রন বিশিষ্ট যে পরমাণু তার বর্ণালীর ব্যাখ্যা কিংবা এ ধরনের যে আয়নগুলো রয়েছে, যেমন হচ্ছে ধরো লিথিয়াম আয়ন বা হিলিয়াম আয়ন, এই আয়নগুলোর বর্ণালীর সঠিক সুষ্ঠু ব্যাখ্যা আমাদের বোর পরমাণু মডেল দিতে পারছে। 3 নম্বরে যখন আমরা দেখছি যে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ আমরা এই মডেল অনুসারে নির্ণয় করতে পারি। 4 নাম্বার দেখতে পাবো যে হচ্ছে আমরা এই হাইড্রোজেন বোরের এই মডেল থেকে বিকিরিত বা শোষিত শক্তির পরিমাণ আমরা নির্ণয় করতে পারি। এবং 5 আমরা দেখব যে বোর পরমাণু মডেলের যে ইকুয়েশন আমরা পেয়েছিলাম ডেল ই ইকুয়ালস টু এইচ নিউ, সেখান থেকে নির্ণীত যে রিডবার্গ ধ্রুবকের মান রয়েছে অর্থাৎ 109739, সেই মানটি পরীক্ষালব্ধ যে রিডবার্গ ধ্রুবকের মান রয়েছে অর্থাৎ 10967 সেটির খুব কাছাকাছি হয় এবং এটিকে শুদ্ধ বলে ধরে নেওয়া হয়। আচ্ছা, তাহলে এতগুলো গ্রহণযোগ্যতার পর আমরা মূলত এটাই বুঝতে পারলাম যে সম্পূর্ণভাবে শুদ্ধ না হলেও বোরের এই পরমাণু মডেলটি একটি বৈপ্লবিক মডেল এবং এটি মোটামুটি একটা সঠিক পরমাণু মডেল বা সম্পর্কে একটি সঠিক পথের নির্দেশনা দিয়ে থাকে। বোর পরমাণু মডেলের ক্ষেত্রে আমাদের দুইটি প্রধান বিষয় রয়েছে। একটি বিষয় হচ্ছে যে পরমাণুতে বিভিন্ন শক্তি স্তর রয়েছে এবং শক্তি স্তরগুলো স্থির শক্তি স্তর বা স্থির কক্ষপথ, যেগুলোকে আমরা অরবিট বলছি। এটার সুষ্ঠু ব্যাখ্যা বোর পরমাণু মডেল দিতে পেরেছে। এবং আরেকটি যেটি যে শক্তি স্তর সমূহের মধ্যে ইলেকট্রনগুলো স্থানান্তরের জন্য বিভিন্নভাবে বিকিরণের সৃষ্টি হয়, তার স্পন্দন সংখ্যা যে নিউ, সেই নিউ হবে ডেল ই বাই এইচ। কি হবে? নিউ এর মান কি হবে? স্পন্দন সংখ্যা নিউ এর মান হবে ডেল ই বাই এইচ, যেখানে এইচ হবে প্লাঙ্কের ধ্রুবক, যার মান আমরা পড়েছিলাম 6.2626 × 10⁻34 জুল সেকেন্ড। আচ্ছা, তার মানে হচ্ছে মোটামুটি সব মিলিয়ে আমাদের বোর পরমাণু মডেল যথেষ্ট গ্রহণযোগ্যতা পেয়েছে এবং সেটি রাদারফোর্ডের যে পরমাণু মডেল ছিল সেই মডেলের যতগুলো ত্রুটি ছিল সেই ত্রুটিগুলো থেকে শুধরে একটি নতুন মডেল দেওয়ার চেষ্টা করেছে এবং যেটি একটি বৈপ্লবিক মডেল ছিল, যেটি আমাদের পরমাণু সঠিক মডেল বের করার ক্ষেত্রে একটি সঠিক পথের নির্দেশনা দিয়েছিল। এখন তোমাদের বাড়ির কাজ হচ্ছে আমরা যে দুটো মডেল সম্পর্কে পড়লাম অর্থাৎ রাদারফোর্ডের মডেল এবং হচ্ছে বোর পরমাণু মডেল, এই দুইটি পরমাণু মডেলের সাদৃশ্য বৈসাদৃশ্য বা হচ্ছে দুটির তুলনায়, এটা তোমাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে উচ্চতর দক্ষতার একটা প্রশ্ন আসে যে বোর পরমাণু মডেল এবং যেটি রাদারফোর্ডের পরমাণু মডেল, দুইটি মডেলের মধ্যে তুলনা করো। তোমাদের বাড়ির কাজ হচ্ছে তোমরা বই থেকে বা হচ্ছে আমি যে পড়ালাম তার থেকেই হোক বের করে তুলনাগুলো বের করবে যে দুটার মধ্যে কি কি কম্প্যারিজন থাকতে পারে, কি কি হতে পারে কম্প্যারিজনগুলো। আচ্ছা, চলো আজকের পড়া থেকে আমরা আরো কয়েকটা এমসিকিউ হচ্ছে একটু পড়ে দেখি। আগে একটা এমসিকিউ দিয়েছিলাম, এখন দেখি তোমরা কে কে সাথে আছো, এমসিকিউ গুলো কে কে করতে পারো একটু দেখি। আচ্ছা, এমসিকিউ কি হতে পারে? আচ্ছা, একটা কথা বারবার এসেছে, পরমাণুর মোট ভরের প্রায় কত পার্সেন্ট নিউক্লিয়াসে অবস্থান করছে? কি বললাম যে পরমাণুর মোট ভরের প্রায় কত পার্সেন্ট নিউক্লিয়াসে অবস্থিত। আচ্ছা, অপশন 99.99%, 99.98%, 99.97% বা 99.90%। আচ্ছা বলো,
যদি যদি আমাকে হচ্ছে কমেন্ট করে একটু জানিয়ে দাও যে হচ্ছে পরমাণুর মোট ভরের প্রায় কত পার্সেন্ট নিউক্লিয়াসে অবস্থিত। আমরা এটা বারবার পড়েছি, বেশ কয়েকবার আমি রিপিট করেছি এবং আমি তোমাদের বলেছি এটা একটা এমসিকিউ কোয়েশ্চেন হতে পারে। এখন আমাকে জলদি জলদি হচ্ছে জানাও যে পরমাণুর মোট ভরের প্রায় কত পার্সেন্ট নিউক্লিয়াস অবস্থান করে। 99.99%, 99.98%, 99.97%, নাকি 99.90%? কত পার্সেন্ট হতে পারে দেখি কি কমেন্ট করো, তাহলে বুঝতে পারবো যে আজকে ক্লাসটা তোমরা কারা মনোযোগ দিয়ে করেছো। যারা হচ্ছে আজকে ক্লাসটা মনোযোগ দিয়ে করেছো তাদের এই প্রশ্নটা খুব ইজিলি পারার কথা। দেখি কি অবস্থা। আচ্ছা ঠিক আছে, এটার অ্যান্সারটা হচ্ছে 99.97%। কত? 99.97%। আমরা পড়েছিলাম যে পরমাণুর মোট ভরের প্রায় সমস্ত ভরটাই কেন্দ্রীভূত থাকে নিউক্লিয়াসে, যার পার্সেন্টেজ হচ্ছে 99.97%। আচ্ছা চলো আরেকটি এমসিকিউ দেওয়া যাক। এবার কি দিতে পারি? আচ্ছা তোমাদের ইকুয়েশন শিখেছি আজকে না? আচ্ছা, ইলেকট্রনের কৌণিক ভরবেগ, ইলেকট্রনের কৌণিক ভরবেগের রাশিমালা কোনটা দেখি তোমরা পারো কিনা। M বলো দেখি কোনটা হচ্ছে ইলেকট্রনের কৌণিক ভরবেগের রাশিমালা। আমরা কোন ইকুয়েশনটা শিখেছিলাম একটু আগে, যে ইলেকট্রনের কৌণিক ভরবেগের ক্ষেত্রে রাশিমালা কোনটা? কোনটা হতে পারে বলো দেখি। কেউ কি পারছো না? কমেন্ট করো, কমেন্ট করলে তো হচ্ছে আমি বুঝতে পারবো যে তোমরা হচ্ছে কতটা মনোযোগ দিয়ে ক্লাসটা করছো। যে ইলেকট্রনের কৌণিক ভরবেগের ক্ষেত্রে রাশিমালা হচ্ছে mvr=nh/2π। কি শিখেছিলাম আমরা? mvr=nh/2π। আচ্ছা আজকে মোটামুটি এইটুকুই আমাদের পড়াশোনা। এখন তোমাদের এই আজকের যে টপিকটুকু পড়ালাম রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেল, এই মডেল সম্পর্কে তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন বলো বা যে কোনো ধরনের কৌতূহল থেকে থাকে বা কোনো পড়া যদি আমরা না বুঝে থাকি, তাহলে আমরা অবশ্যই আমাদের ইনস্ট্যান্ট স্কুলের পেজে ইনবক্স করব। ইনবক্সে আমাদের প্রশ্নটা আমরা জানিয়ে দেবো যে আমরা কি বুঝতে পারছি না, বা কোনো ধরনের সমস্যা হলে বা অন্য কোনো তোমাদের যদি অন্য কোনোভাবে পড়ালে সুবিধা হয় তোমরা সেটাও হচ্ছে চাইলে জানাতে পারো। আমরা হচ্ছে ইনস্ট্যান্টলি তোমাদের হচ্ছে রিপ্লাই করে আশ্বস্ত করার চেষ্টা করব। আজকের মতো ক্লাস এটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট ক্লাসে পরবর্তী টপিক নিয়ে হাজির হয়ে যাব আমি, আনিকা তাহসিন মিম। ইনস্ট্যান্ট স্কুলের সাথেই থাকো। ধন্যবাদ।